অবৈধ প্রধানমন্ত্রীর অবৈধ প্রেসিডেন্ট চুপ্পু সাহেব নাকি আজকের অনুমোদন দিয়েছেন সেনাবাহিনীকে নামানোর জন্য। সেনাবাহিনী মাঠে থাকবে, আর নির্বাচন কমিশন বিবৃতি দিয়ে বলেছেন হ্যাঁ সেনাবাহিনী মাঠে থাকবে। সরকারের মন্ত্রী আব্দুর রাজ্জাক সাহেব আজকে প্রমাণ করে দিলেন যে আসলে ওনারা বাংলাদেশের স্বাধীন ব্যবস্থার বিরোধী, এটিকে তারা ফাংশন করতে দিচ্ছেন না। ওনারা স্বাধীন বিচার ব্যবস্থার তারা বিরোধী এবং স্বাধীন বিচার ব্যবস্থাকে তারা ফাংশন করতে দিচ্ছেন না। আজকে একটা অদ্ভুত নাটকের প্রতীক বরাদ্দ হচ্ছে। অদ্ভুত নাটক বলছি, আগামী 7 তারিখে যে নাটকটি মঞ্চস্থ করবার চেষ্টা করছে সরকার। আমরা শুরুতেই বলেছি যে আমরা 2024-এ আর কোনো পাতানো নির্বাচন হতে দিব না। আল্লাহর কসম, যারা মাজার জিয়ারত এই সুন্নত ইবাদতকে মাজার পূজা বলবে, এদের বউ অটো তালাক হয়ে যাবে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওর শুরুতেই হয়তো কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন। প্রিয় দর্শক শ্রোতা, একটি লাইভ টক শো আপনাদের সাথে শেয়ার করব। সেখানে বলা হচ্ছে যে এক রাতেই বিএনপির সব নেতাকর্মীকে মুক্তির প্রস্তাব। অবশেষে বিএনপি নাকি রাজি হয়নি। এই বিষয়টি নিয়ে কিন্তু একটি লাইভ টক শো সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে। সেই লাইভ টক শোটি আপনাদের সাথে শেয়ার করবে। এবং কি প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সকলে জানেন যে ইতিমধ্যেই কিন্তু এই যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ হয়ে গিয়েছে এবং এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অবশেষে 7 তারিখের যে নির্বাচনটা সেটা নিয়ে কি বলতেছে, এটা নাকি সব সাজানো নাটক। ব্যারিস্টার রবিন ফারানা কি বলতেছে হয়তো তার মুখ থেকে শুনলে আপনারা বুঝতে পারবেন, জানতে পারবেন। এবং কি প্রিয় দর্শক শ্রোতা, আসছে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সেনাবাহিনী নামাচ্ছে। রাষ্ট্রপতি কি বলেছে এই বিষয়টি নিয়ে মুখ খুলেছে ডক্টর ফয়জুল হক। এবং কি আরো একটি ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব, আর সেটি হলো যদি মাজার জিয়ারতকে কোনো ব্যক্তি মাজার পূজা বলে থাকে তাহলে নাকি তার বউ অটো তালাক হয়ে যাবে। সুন্নিয়াতের একজন বক্তা শামীম আল কাদেরী বক্তব্যটি দিয়েছে, তার বক্তব্যটিও আপনাদের সাথে শেয়ার করবো। তো মূলত 4টি ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হওয়া। তো চলুন এক এক করে ভিডিওগুলো দেখে নিয়ে আসি। সর্বপ্রথম চলুন সেই শামীম আল কাদেরী ভিডিওটি দেখে আসি। আল্লাহর কসম, যারা মাজার জিয়ারত এই সুন্নত ইবাদতকে মাজার পূজা বলবে, এদের বউ অটো তালাক হয়ে যাবে। কুফরি যারা করে তারা কাফের। বলেন, কুফরি যারা করে তারা কাফের। বলে হুজুর, তো মাজার জিয়ারতকে পূজা করলে কুফরি হয় কেমনে? মাজার জিয়ারতের সময় আমরা পড়ি সূরা ফাতিহা, পড়ি কিনা? মাজার জিয়ারতের সময় আমরা পড়ি সূরা ইখলাস, পড়ি কিনা? মাজার জিয়ারতের সময় আমরা সূরা ইয়াসিন পড়ি, পড়ি কিনা? মাজার জিয়ারতের সময় আমরা সূরা ওয়াকিয়া পড়ি, পড়ি কিনা? মাজার জিয়ারতের সময় আমরা সূরা তাকাসুর পড়ি, পড়ি কিনা? মাজার জিয়ারতের সময় আমরা সূরা ইনশিরাহ পড়ি, পড়ি কিনা? মাজার জিয়ারতের সময় আমরা দুরূদ শরীফ পড়ি, পড়ি কিনা? তো মাজার জিয়ারতের সময় আমরা আল্লাহর কোরআন তেলাওয়াত করি। আপনারা কইছেন পূজা, কোরআন তেলাওয়াত করলে হয় ইবাদত। আপনি পূজা কইয়া এই ইবাদতের মধ্যে কোরআন তেলাওয়াতকে হিন্দুদের পূজার মন্ত্রের সাথে তুলনা করছেন। আল্লাহর কসম, আল্লাহর কোরআনের সূরাকে, আয়াতে কারিমাকে যারা পূজা বলে সাব্যস্ত করে মন্ত্রের সাথে তুলনা করে, এরা কাফের, এরা কাফের, এদের বউ অটো তালাক। বাহ, আমি ইবাদত করছি ঠিক, কি করছে? ইবাদত করছি ঠিক, আবা কান্না করতে পারি নাই। তা আমরা সমাজে দেখবেন ইবাদত করে ঠিক, কফল কালা বানায় ঠিক, নামাজ পড়ে ঠিক, রোজা রাখে ঠিক, সব তসবিহ গোনা ঠিক, কিন্তু দেখবেন কোন আল্লাহর ওলিদের শানমানের কথা শুনলে, আল্লাহর ওলিদের মাজার জিয়ারতের কথা শুনলে এদের গায়ের মধ্যে মনে হয় মাঘ মাসের শীতের দিনে হঠাৎ করে গায়ের ভিতরে আগুন লাগলে যেন সাত করে ওঠে, এটি দেখবেন সাত করে ওঠে। প্রিয় দর্শক শ্রোতা, তার কথাগুলো আপনারা শুনলেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আজকের ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবার আমরা চলুন অন্য প্রসঙ্গে যাই। এবার আমরা দ্বিতীয় নম্বর ভিডিও ফুটেজে আপনাদের সাথে শেয়ার করবো সেই লাইভ টক শো, অর্থাৎ এক রাতে বিএনপির সব নেতাকে মুক্তির প্রস্তাব নাকচ করেছে নাকি বিএনপি। জনপ্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়টির একটি লাইভ টক শো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই লাইভ টক শোটি চলুন দেখে আসি। সরকারের মন্ত্রী আব্দুর রাজ্জাক সাহেব আজকে প্রমাণ করে দিলেন যে আসলে ওনারা বাংলাদেশের স্বাধীন ব্যবস্থার বিরোধী, এটিকে তারা ফাংশন করতে দিচ্ছেন না। ওনারা স্বাধীন বিচার ব্যবস্থার তারা বিরোধী এবং স্বাধীন বিচার ব্যবস্থাকে তারা ফাংশন করতে দিচ্ছেন না, অর্থাৎ দে আর এগেইনস্ট দ্য রুল অফ ল। সরকার প্রমাণ করলেন যে কাকে জামিন দেওয়া হবে কি হবে না এটা আসলে কোর্ট সিদ্ধান্ত নেয় না, কোর্ট ডিসাইড করে না। কাকে অ্যারেস্ট করা হবে এটা পুলিশ এবং মামলার উপর নির্ভর করে না। কে অ্যারেস্ট হবে সেটা নির্ভর করবে সরকার, দ্যাট ইজ নট বাই দ্য পুলিশ এন্ড দ্য প্রসিকিউশন। কে জামিন পাবে সেটা নির্ভর করে সরকারের সিদ্ধান্তের উপর। কার মামলা ট্রায়ালে যাবে, কে কতটুকু সাজা পাবে তা নির্ধারণ করে সরকার। আর কে জামিন পেয়ে সরকারি দলের প্রতীক নিয়ে নির্বাচনে যাবে জামিন পাওয়ার পরে তাও সিদ্ধান্ত নেয় সরকার। অর্থাৎ যে কথাটি ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বলেছিলেন
যে the criminal justice is being used by the government to punish its opposition political parties members. ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ তার রিপোর্টে বলেছিলেন যে বাংলাদেশের ক্রিমিনাল জাস্টিস সিস্টেমকে তাদের দেশের বিরোধী দলের নাগরিকদেরকে পানিশমেন্ট দেওয়ার জন্য সরকার ব্যবহার করে। স্বনামধন্য ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের এই বক্তব্যটিকে সরকারের মন্ত্রী আব্দুর রাজ্জাক সাহেব আজকে প্রমাণ করে দিলেন। অর্থাৎ ওনারা প্রমাণ করে দিলেন যে আসলে ওনারা বাংলাদেশের স্বাধীন নির্বাচন ব্যবস্থা, ওনারা মানে নির্বাচন ব্যবস্থার বিরোধী, এটিকে তারা ফাংশন করতে দিচ্ছেন না। ওনারা স্বাধীন বিচার ব্যবস্থার তারা বিরোধী এবং স্বাধীন বিচার ব্যবস্থাকে তারা ফাংশন করতে দিচ্ছেন না। অর্থাৎ দে আর এগেইনস্ট দ্য রুল অফ ল, দে আর এগেইনস্ট দ্য ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি। তারা কিন্তু প্রমাণ করে দিলেন, যেটি হিউম্যান রাইটস ওয়াচ তাদের রিপোর্টে বলেছে, যেটি আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট তাদের রিপোর্টে বলেছে যে জুডিশিয়ারিকে সরকার ব্যবহার করেছে। ক্রাইসিস গ্রুপের রিপোর্টে তারা বলেছে জুডিশিয়ারিকে সরকার ব্যবহার করছে। আজকে তারা সেটাই প্রমাণ করে দিলেন। অর্থাৎ বাংলাদেশের স্বাধীন নির্বাচন ব্যবস্থা নেই। পাশাপাশি আপনি এটা মনে করেন না যে সরকার আসলে চেয়েছে বিএনপি নির্বাচনে আসুক, সেটি কৌশলী হয়ে হোক আর যেভাবে হোক, তারা চেয়েছিল যে বিএনপি নির্বাচনে আসুক। বিএনপি তো নির্বাচনে যেতে মানা করে নেয়। বিএনপি তো নির্বাচন চায়, বিএনপি নির্বাচন চায়, আর আওয়ামী লীগ চায় যে আপনি আমার বিরোধী দল, আপনাকে আমি হাত পা বেঁধে এনে কে কোন জায়গায় নির্বাচিত হবে, কে কোন মার্কায় ভোট দেবে তা আমি নির্ধারণ করবো। আওয়ামী লীগ চায় সেটি। আওয়ামী লীগ চায় আপনাকে আমার ঘরে বেঁধে এনে আমি বিচার করব। আমি সিদ্ধান্ত চাই, ক্ষমতা নিশ্চয়তা চাই, যে ক্ষমতায় যেতে না। বিএনপি কখনোই বলে না আমি ক্ষমতা নিশ্চয়তা চাই। বিএনপি বলেছে আমি একজন ইন্ডিপেন্ডেন্ট রেফারির ভিত্তিতে আন্ডারে আমি একটি ইলেকশন চাই। যে ইন্ডিপেন্ডেন্ট রেফারির জন্য আওয়ামী লীগ আন্দোলন করেছিল, 173 হরতাল অবরোধ করেছিল, তারা একটি ইন্ডিপেন্ডেন্ট রেফারি আন্ডার ইলেকশন চেয়েছে। তারা কখনোই বলে নাই যে আমার আন্ডারে ইলেকশন চাও, তারা বলে নাই যে অমুকের আন্ডারে আমরা ইলেকশন চাই। তারা চেয়েছে ইন্ডিপেন্ডেন্ট ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। তারা বলে নাই যে আমাকে ক্ষমতা দিতে হবে। যে কথা আমি বলছিলাম যে আজকে সরকার প্রমাণ করে দিল, আন্তর্জাতিক কমিউনিটি যেই আশঙ্কাটি করেছিলেন, তারা এভিডেন্সের ভিতরে তারা কথা বলছিলেন যে বাংলাদেশের জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট না, বাংলাদেশের ক্রিমিনাল জাস্টিস ইন্ডিপেন্ডেন্ট না, এবং বাংলাদেশের ডেমোক্রেটিক পরিবেশ নেই। যেটি আমি আপনার বিভিন্ন প্রোগ্রামে বলেছি, যেটি ডিপ্লোমেট বলেছে, দ্য টাইম ম্যাগাজিন বলেছে, যে ওয়াশিংটন পোস্ট বলেছে, তারা কয়েকটি রিপোর্ট প্রকাশ করে। আন্তর্জাতিক গণমাধ্যমের এই ধরনের দৃষ্টিভঙ্গির আলোকে সামনে নির্বাচনটা পরবর্তীতে যে আশঙ্কা রাশিয়া প্রকাশ করেছে, সেটির আসলে কি ধরনের প্রতিফলন দেখতে পাবেন, এটির বাস্তবতা আসলে কতটুকু? এবং রাশিয়া এও বলেছে যে যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করছে, যুক্তরাষ্ট্রের যে প্রতিনিধি বাংলাদেশে রয়েছে জনাব পিটার হাস, তার কারণেই আসলে বাংলাদেশে বিরোধী দল এই ধরনের এই নাশকতাগুলি করছে এবং তিনি এগুলিকে উৎসাহ দিচ্ছেন, তার হস্তক্ষেপের কারণে এগুলো করছে বলে তারা মোটামুটি একটা অবস্থান নিয়েছেন। মারিয়া জাকারোভা। জি দেখুন, আমি পররাষ্ট্রমন্ত্রী এবং সরকারের মানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্যটি শুনছিলাম আজকে, এবং আমি গত পরশুদিনই রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্যটি আমি দেখেছি। সেটি যদি আমি পড়ে শোনাবো একটু পরে, কিন্তু আমি সংক্ষেপে যে কথাটি বলছি, দেখুন পররাষ্ট্রমন্ত্রী যে আজকে যে কথাটি বললেন যে মানে বাংলাদেশের সাথে ওই দেশগুলোর যেখানে আরব স্প্রিং হয়েছে তার কোনো মিল নেই। আমি জানি না যে ওবায়দুল কাদের সাহেব অথবা পররাষ্ট্রমন্ত্রী ওনারা ভিজিট করেছিলেন কিনা আরব বসন্তের পূর্বে ওই রাষ্ট্রগুলোতে। আমি আরব বসন্তের পূর্বে ওই রাষ্ট্রগুলোতে ব্যক্তিগতভাবে ভিজিট করেছিলাম, আমি সেখানে গিয়েছিলাম, এবং আরব বসন্তের পরেও আমি সেখানে গিয়েছি। আর ওনারা আজকে যে কথাটি বলছেন সেই ধরনের পরিবেশ নাই। এর চেয়ে ভয়াবহ পরিস্থিতি ওই কান্ট্রিগুলোতে, মানে ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি ছিল না, ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া ছিল না, বিরোধীদের উপর মানে অত্যাচার করা হতো, নির্যাতন করা হতো। মানে প্রিয় দর্শক শ্রোতা, দুটি ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করলাম। দুটি ভিডিও আপনারা মনোযোগ সহকারে আশা করি দেখেছেন এবং শুনেছেন। এবার আমরা 3 নম্বর ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব। সেটি হলো আসছে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, অর্থাৎ জানুয়ারি মাসের 7 তারিখে কিন্তু নির্বাচন তারিখ ঘোষণা করা হয়েছে, এবং আজকে কিন্তু আপনারা সকলে দেখেছেন বা জেনেছেন যে প্রতীক বরাদ্দ হয়েছে, কে কোন প্রতীক পেয়েছে সেটা বরাদ্দ হয়েছে। অবশেষে এই নির্বাচন এবং প্রতীকের বিষয়টি নিয়ে সব নাকি নাটকস্থ এরকম কথা বলেছে ব্যারিস্টার রমিন ফারহানা। তো চলুন প্রিয় দর্শক শ্রোতা, আসলে ব্যারিস্টার রমিন ফারহানা কি বলতেছে এবং কি বোঝাইতে যাচ্ছে, চলুন তার মুখ থেকে শুনে আসি। আজকে একটা অদ্ভুত নাটকের প্রতীক বরাদ্দ হচ্ছে। অদ্ভুত নাটক বলছি, আগামী 7 তারিখে যে নাটকটি মঞ্চস্থ করবার চেষ্টা করছে সরকার। আমরা শুরুতেই বলেছি যে আমরা 2024-এ আর কোনো পাতানো নির্বাচন হতে দিব না। 2024-এর 7 তারিখে সরকার যা নির্ধারণ করে রেখেছে সেটা আর যাই হোক কোনোভাবেই নির্বাচন নয়। এটি আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের ডামি প্রার্থী, বনাম আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী, বনাম আওয়ামী লীগ থেকে যারা জোটের শরিক আছেন তাদের প্রার্থী, বনাম আওয়ামী লীগ যে আসনগুলো ছেড়ে দিয়েছে জাতীয় পার্টিকে তাদের প্রার্থী, বনাম আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী। এদের মধ্যে একটা পাতানো খেলা চলছে, এবং এই নির্বাচন মানে কি, এই খেলাটিকে ঘিরে কিন্তু আমরা আজকেই বলে দিতে পারি কোন আসনে কে সংসদ সদস্য হতে যাচ্ছেন। নির্বাচনে যদি অনিশ্চয়তা না থাকে, নির্বাচনে যদি প্রতিদ্বন্দ্বিতা না থাকে, নির্বাচনের ফলাফল যদি আগেই ঠিক হয়ে থাকে, নির্বাচন হবার অনেক আগেই যদি আমরা বলে দিতে পারি কোন আসন থেকে
কে সংসদ সদস্য হচ্ছেন, নির্বাচন হবার আগেই জাতীয় নির্বাচনের ক্ষেত্রে আমরা যদি বলতে পারি কারা সরকার গঠন করছে এবং কারা বিরোধী দল হচ্ছে, তাহলে কি সেটি আদৌ কোনো নির্বাচন হয়? আমরা টেলিভিশনে যে টকশোগুলো দেখেছি, আলোচনাগুলো দেখেছি, তার প্রত্যেকটিতেই অ্যাঙ্কররা প্রশ্ন করেছে আচ্ছা বিরোধী দল কে হতে যাচ্ছে। কোনোখানে প্রশ্ন শুনিনি সরকারি দলে কারা আসছে, সরকারি দলে কোন দল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে, এই প্রশ্নটা কিন্তু কোথাও আলোচিত হয়নি। তার মানে হচ্ছে আমরা 17 কোটি মানুষ মেনে নিয়েছি সরকারে কে যাচ্ছে। যেহেতু জাতীয় পার্টির একটা দোনোমনো অবস্থা ছিল শুরু থেকেই, তারা নির্বাচনে অংশ নেবে কি নেবে না সেটা নিয়ে এক ধরনের প্রশ্ন ছিল। সুতরাং জাতীয় পার্টি যদি নির্বাচনে অংশ না নেয়, জাতীয় পার্টি যদি নির্বাচন বর্জন করে, সেক্ষেত্রে বিরোধী দল কে হবে সেটা নিয়ে একটা আলোচনা ছিল। সরকারের প্রাথমিক যে পরিকল্পনা ছিল সেটা হচ্ছে জাতীয় পার্টিকে এবার প্রধান বিরোধী দল না করে তৃণমূল বা বিএনএম বা যে কিংস পার্টিগুলো তৈরি হচ্ছে বাংলাদেশ সুপ্রিম পার্টি, তাদেরকে দিয়ে একটি বিরোধী দল করার। তাদেরকে দিয়ে কিভাবে বিরোধী দল করবে? করবে এভাবে যে বিএনপির একটি অংশকে ভেঙে নিয়ে এসে বিএনপির সিনিয়র নেতাদেরকে মামলার ভয় দেখিয়ে, নতুন করে মামলা দেওয়ার চাপ সৃষ্টি করে, কারাগারে রেখে পুরনো মামলায় সাজা দিয়ে তাদেরকে নির্বাচনে আসতে বাধ্য করা হবে। এবং তারা কিভাবে নির্বাচনে আসবেন? তারা এই তৃণমূল বা বিএনএম বা সুপ্রিম পার্টির যেই কিংস পার্টিগুলো তৈরি হচ্ছে সেখানে যোগ দিয়ে তারা বিরোধী দল হবেন। যখন সরকারের সেই পরিকল্পনা ভেস্তে গেল এবং দেখা গেল যে কিংস পার্টিগুলো বিএনপির কাউকেই সামনে নিয়ে আসতে পারে নাই, বিএনপিকে ভাঙতে পারে নাই, বিএনপির সিনিয়র নেতাদেরকে দল ছাড়া করতে পারে নাই, তখন সরকারের হাতে আর কোনো উপায় রইল না জাতীয় পার্টি ছাড়া। সেই কারণে গতকাল পর্যন্ত জাতীয় পার্টি ঘিরে আমরা তীব্র একটি উত্তেজনা লক্ষ্য করেছি। জাতীয় পার্টির অফিস ঘিরে রেখেছিল পুলিশ, জাতীয় পার্টির নেতাকর্মীরা বারবার স্লোগান দিচ্ছিল, নির্বাচন বর্জনের আহ্বান জানাচ্ছিল, জাতীয় পার্টির মিড লেভেলের নেতারা চিৎকার করে বলছিল যদি সমঝোতা হয় তাহলে কেন 26টাতে হবে, তাহলে আমরা কি দোষ করলাম, সবগুলোতেই সমঝোতা হওয়া উচিত। তারা বারবার বলছিল জাতীয় পার্টিকে মই হিসেবে ব্যবহার করে সরকার বা আওয়ামী লীগ বারবার ক্ষমতায় যায়, কিন্তু জাতীয় পার্টির মূল্যায়ন হয় না। আমরা অতীতেও লক্ষ্য করেছি জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ এক ধরনের অবিচ্ছেদ্য অংশ। জাতীয় পার্টি যখন ক্ষমতায় ছিল 80-র দশকে, তখন আমরা দেখেছি 86-তে জাতীয় বেঈমান হিসেবে, স্বঘোষিত জাতীয় বেঈমান হিসেবে আত্মপরিচয় দিয়ে আওয়ামী লীগ সেই নির্বাচনে অংশ নেয় এবং সেই নির্বাচনকে বৈধতা দেয়। সেই ঋণ জাতীয় পার্টি শোধ করে 96 সালে, আওয়ামী লীগকে সাপোর্ট দেয় এবং 96তে আওয়ামী লীগ সরকার গঠন করে। তখন যদি জাতীয় পার্টি আওয়ামী লীগকে সমর্থন না দিত, আওয়ামী লীগের পক্ষে সরকার গঠন করা সম্ভব ছিল না। একইভাবে 2008 সালের নির্বাচনে আমরা দেখেছি জাতীয় পার্টি মহাজোটের সঙ্গী হয়েছে, 2014 সালে জাতীয় পার্টিকে বাধ্য করা হয়েছে বিরোধী দলে যেতে। এবং যেহেতু জাতীয় পার্টি মনক্ষুণ্ণ হয়ে বিরোধী দলে গেছে, সেই কারণে তাদেরকে কিছু পুরস্কার হিসেবে 3টি মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদকে প্রধানমন্ত্রীর বিশেষ দূত করা হয়েছে এবং পার্শ্ববর্তী একটি দেশ থেকে চাপ দিয়ে জাতীয় পার্টিকে নির্বাচনে আসতে বাধ্য করা হয়েছে। 2014 যে অদ্ভুত একটি কিম্ভূত কিমাকার সংসদ হয়েছিল সেটা বিশ্বে নজিরবিহীন। 2018 সালেও আমরা দেখলাম জাতীয় পার্টিকে বিরোধী দল করা ছাড়া সরকারের হাতে আর কোনো উপায় ছিল না, কারণ মধ্যরাতের নির্বাচনে যে ভয়াবহ কারচুপি হয়েছে, যে বিভৎস একটি নির্বাচন হয়েছে, যে নির্বাচনকে আওয়ামী লীগ নিজেই ওন করে না, তাদের নেতাকর্মীরাই বলে আমরা রাতে ভোট দিয়ে তোমাদেরকে সংসদ সদস্য বানিয়েছে, এখন আবার বড় বড় কথা বলো। যে এই নির্বাচনের ব্যাপারে খোদ সরকার প্রধানই বলেন যে এইবারের নির্বাচন 14-18-র মতো হবে না, অর্থাৎ 18 নির্বাচন এবং 14 নির্বাচন যে কালিমাময় সেটাও তিনি স্বীকার করে নেন এবং সরকারি দল সেটা মোটামুটি সকলেই মেনে নেয়। সেরকম একটি নির্বাচনেও কিন্তু জাতীয় পার্টিকে বিরোধী দলের ভূমিকায় অভিনয় করতে হয়েছে এবং সেই অভিনয়টা জাতীয় পার্টির জন্য যথেষ্ট কষ্টকর ছিল। সেই সংসদে কিছুদিন থাকবার সুযোগ আমার হয়েছিল এবং আমি তখন দেখেছিলাম যে জাতীয় পার্টি সমালোচনা তো দূরেই থাক, আওয়ামী লীগের নেতারা যে প্রশংসা করতে লজ্জা পায় সেই প্রশংসা জাতীয় পার্টি করে দেয়। কোনো একটা বিলের ব্যাপারে আমার স্পষ্ট মনে আছে, আমি জাতীয় পার্টি সেই সিনিয়র পার্লামেন্টেরিয়ানের নাম আর বলতে চাচ্ছি না, সেই সদস্য বলেছিলেন বাতিঘর বিলটার নাম ছিল বাতিঘর। তিনি বলেছিলেন আমাদের সামনেই বাতিঘর বসে আছে, প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে তিনি বলেছিলেন। মানে বাংলাদেশ তো দূরেই থাক, পৃথিবীর কোনো দেশে বিরোধী দল সরকারি দলের প্রধানকে বাতিঘর বলে উল্লেখ করে না। অর্থাৎ যতই বিরোধী দলের আসনে জাতীয় পার্টিকে বসানোর চেষ্টা হোক না কেন, জাতীয় পার্টি কোনোদিনও বিরোধী দল হয় নাই, জাতীয় পার্টি নিজেও নিজেকে বিরোধী দল হিসেবে কোনোদিন মেনে নেয় নাই বা বিরোধী দলের ভূমিকা অভিনয় করতে পারে নাই এবং দেশের মানুষ তো জাতীয় পার্টিকে বিরোধী দল ধরেই নাই। এই অবস্থায় 2024-এর নির্বাচনে যখন সরকারের প্ল্যান এ ভেস্তে যায়, বিএনপিকে ভাঙবার পরিকল্পনা সর্বৈবভাবে ব্যর্থ হয়, বিএনপিকে কোনোভাবেই কোনো মানে নামকরা বা খ্যাতিসম্পন্ন বা ক্ষমতাসীন কোনো নেতাকে বিএনপি থেকে সরানো যায় নাই, তখন সরকারের হাতে অবশিষ্ট ছিল জাতীয় পার্টি এবং সেখানে আমরা দেখলাম যে জাতীয় পার্টি 100টি আসন চেয়েছিল, 100 না 80টি বোধহয় চেয়েছিল, মানে 100-র কাছাকাছি আসন তারা চেয়েছিল। কিন্তু সরকার জানে যে জাতীয় পার্টিতে যেই লোভী মানুষগুলো আছে
তাদের নানান কুকর্মের যে ফিরিস্তি সরকারের কাছে আছে, তাতে জাতীয় পার্টিকে খুব বেশি পাত্তা দেওয়ার কিছু নাই। 25-30টা আসন দিলেই জাতীয় পার্টি সুরসুর করে নির্বাচনে আসবে, নির্বাচনে আসতে বাধ্য হবে। যদি না আসে, তাদের যে সকল দুর্বলতা আছে, যে সকল সমস্যা আছে, ভেতরে যে সকল নানান তথ্যাদি সরকারের হাতে আছে, সেগুলো যদি তারা ফ্লাশ করবার ভয় দেখায়, জাতীয় পার্টি অটোমেটিক্যালি নির্বাচনে চলে আসবে। এবং আদতে তাই হয়েছে। যে 80টা নিয়ে এত বাড়াবাড়ি করছিল জাতীয় পার্টি, এখন সাবালক হয়েছে। নীরব ভোট বিপ্লবের মধ্যে দিয়ে জাতীয় পার্টি ক্ষমতায় চলে আসতে পারে বলে মুজিবুল হক চুন্নু বলেছিলেন। সেই মুজিবুল হক চুন্নুই শেষমেশ আবু হোসেন বাবলার সুরে একই সুর মিলিয়ে বলতে বাধ্য হলেন, সরকার না চাইলে আসলে নির্বাচন করা সম্ভব নয়, সরকারের সাথে আসন ভাগাভাগি না হলে। প্রিয় দর্শক শ্রোতা, প্রায় আমরা ভিডিওর লাস্ট মুহূর্তে চলে এসেছি। 4টি ভিডিওর ভিতরে 3টি ভিডিও অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি। এবার আমরা ভিডিওর লাস্ট মুহূর্তে চলে এসেছি, অর্থাৎ রাষ্ট্রপতি বলেছেন শাহাবুদ্দিন চুপ্পু যে নির্বাচনে সেনাবাহিনী নামানো হবে, এরকম কথাটি নিয়ে অবশেষে মুখ খুলেছে ডক্টর ফয়জুল হক। তো চলুন ডক্টর ফয়জুল হক সাহেবের বক্তব্যটি শুনে আসি। দাঁড়ান, মাঝখানে একটা কথা বলে নিচ্ছি, সেটি হলো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন প্রিয় দর্শক শ্রোতা, এবার আমরা ডক্টর ফয়জুল হক সাহেবের বক্তব্যটি শুনে আসি। অবৈধ প্রধানমন্ত্রীর অবৈধ প্রেসিডেন্ট চুপ্পু সাহেব নাকি আজকের অনুমোদন দিয়েছেন সেনাবাহিনীকে নামানোর জন্য। সেনাবাহিনী মাঠে থাকবে, আর নির্বাচন কমিশন বিবৃতি দিয়ে বলেছেন হ্যাঁ সেনাবাহিনী মাঠে থাকবে। তো ভাগযোগের নির্বাচন, রুটি পিঠা ভাগযোগ করছে। আপনারা তো দেখেছেন যে এখানে পিঠা ভাগাভাগির যা হওয়ার সব হয়ে গিয়েছে। ইতিমধ্যেই আমরা 32 জন ভিক্ষুকের তালিকা পেয়েছি এবং আমি প্রকাশও করেছি। এই ভিক্ষুকরা মিলে, আওয়ামী লীগ সবাই মিলে একাকার হয়ে একটি সিলেক্টিভ ইলেকশন করতে যাচ্ছেন। মানে 300 আসনে কে নির্বাচিত হচ্ছেন সেটা শেখ হাসিনার টেবিলে আজই এখন এই মুহূর্তে সে চাইলে পড়ে শোনাতে পারবে। যদিও রাজ্জাক সাহেবদের মতো কেউ যদি অ্যাডভান্স পড়ে শোনান তাহলেও জাতীয় অবাক হবো না, কারণ আমরা জানি যে কারা সেখানে হচ্ছে। যেমন আমরা বলেই দিতে পারি যে 26 জন জাতীয় পার্টির এরা এমপি হচ্ছে, আপনার 6 জন আপনার 14 দলের এরা এমপি হচ্ছে, আওয়ামী লীগের বাকি যে কয়টা সিট আছে তারা হচ্ছে, আর কিছু দালাল যাদেরকে নিয়োগ করা হয়েছে তারা এমপি হচ্ছে। তো সেই নির্বাচনে সেনাবাহিনীর প্রয়োজনীয়তাটা কি আমাকে বলেন। যেখানে ওবায়দুল কাদের নিজে বলছেন যে আমরা আমাদের যারা শুভাকাঙ্ক্ষী, যাদের সাথে জোট এবং যারা তাদের মিত্র, এই মিত্রদেরকে ছাড় দিবে, এবং তিনি বলছেন জাতীয় পার্টির সাথে আমাদের কমিটমেন্ট হয়েছে, আমরা সিট ছাড় দিচ্ছি। তো যেখানে ছাড় দেওয়ার নির্বাচন, সেখানে তো কোনো নির্বাচন না, সেখানে তো কোনো মারামারির কিছু নেই, সেখানে তো কোনো ঝগড়া করার কোনো লোক নেই, সেখানে তো বিরোধী পক্ষের কোনো মানুষ নেই কিংবা সমর্থক নেই যে আপনার এই নির্বাচনের কোনো জায়গায় কোনো কিছু করবে। তো এই নির্বাচনে আপনি সেনাবাহিনীকে নামিয়ে কলঙ্কিত করা, বিতর্কিত করার উদ্দেশ্যটা কি? আমি অনেক বারবার চিন্তা করেছি যে আসলে আওয়ামী লীগ চায়টা কি। আওয়ামী লীগ মূলত চায় এই অবৈধ নির্বাচনটাকে বিশ্বের কাছে সহ দেশ বিদেশে সব জায়গায় প্রচার করতে, যে না এটা অবৈধ হয়নি, এটা বৈধ। আমি ইউনোকে সাসপেন্ড করেছি, ডিসির ট্রান্সফার করেছি, আমি সেনাবাহিনী নামিয়েছি, আমি পুলিশ দিয়েছি, এই করেছি সেই করেছি, এই সকল নাটক অভিযান করে আর ওই 1600 কোটি টাকা যে বরাদ্দ হয়েছে এই টাকাগুলোকে যেভাবে হোক গিলে খাওয়ার একটি নামান্তরের জন্য এই পাবলিকদেরকে এখানে নামানো। আমি মনে করি এই নামানোটাই আজকের যে বাংলাদেশের মানুষের সাথে সরাসরি সেনাবাহিনীর সাথে একটা যুদ্ধে নামিয়ে দিয়েছে। কারণ এদেশের 90% নয়, শুধু 95-96% মানুষ নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগের এই অবৈধ নির্বাচন কেউ চায় না। যদি লজ্জা শরম বিন্দু মাত্র থাকে এই নীতি নির্ধারণী ফোরামের, একটু দেখেন, অনলাইনে যান, অফলাইনে যান, মানুষের বাড়িতে গিয়ে জিজ্ঞেস করেন যে তোমাদের এই জুলুম নির্যাতনের নির্বাচন কি কেউ পছন্দ করে? যদি কেউ বলে করে, তাহলে আপনি সেনাবাহিনী কেন সব নামান। কিন্তু বাংলাদেশের কেউ চায় না আপনি সেনাবাহিনী নামিয়ে দেখাচ্ছেন, বরঞ্চ সেনাবাহিনীর প্রতি যে আমাদের শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, সেটাকে ধ্বংসের জন্য আজকে রাস্তায় এই ধরনের অপকৌশলে লিপ্ত রয়েছে ফ্যাসিবাদী হাসিনা। আজ বাংলাদেশের ভোট সমস্ত জায়গায়, এমনকি আপনারা জানেন গত কয়েকদিন আগে ওবায়দুল কাদের এবং অন্যরাই বলেছেন যে আপনারা দেখতে পারবেন কয়েকদিনের মধ্যে যে স্বতন্ত্র প্রার্থী যাদেরকে আওয়ামী লীগের ডামি প্রার্থী রাখা হয়েছে, তাদেরও যেখানে যেখানে নির্দেশনা দেওয়া হবে সেখান থেকে তারা অফ যাবে। মানে হয়তো দাঁড়ালেও অ্যাক্টিভিটিস করবে না, জাস্ট নাম কাগজে দাঁড়িয়ে থাকবে। কারণ এরা শুধুমাত্র এসেছে আওয়ামী লীগের বৈধতার জন্য, এরা শুধুমাত্র এসেছে শেখ হাসিনার নির্দেশ পালনের জন্য। তাদের কোনো ইন্টেনশন নাই এখানে একটি সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য। ভাগ বটরা চলছে গত 15 বছর পর্যন্ত বাংলাদেশের টাকা পয়সাগুলো লুটেপুটে খাওয়ার জন্য। এই বাহিনীগুলোকে সংযুক্ত করে একটি অবৈধ অগণতান্ত্রিক সরকার তার জীবন যাত্রা চালাচ্ছে। আজ প্রিয় দেশবাসী, প্রিয় সহযোদ্ধা ভাই বোনেরা, আমার প্রিয় বাংলাদেশের সম্মানিত সেনাবাহিনীর সদস্যবৃন্দ, আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই যে আপনাদের যদি বিন্দু মাত্র দেশপ্রেম থাকে, ভালোবাসা থাকে, মানুষের প্রতি কমিটমেন্ট থাকে, অন্তত এই আওয়ামী লীগের অপকৌশলে পাড়া দিয়ে এই বাহিনীর সম্মান নষ্ট করবেন না। আমি বারবার সেনাবাহিনীর প্রতি একটু দুর্বলতা সবসময় আমার ছিল, কারণ আই ডু রেসপেক্ট যারা দেশের পক্ষে, দেশের মানচিত্র রক্ষার লড়াই করে। আমি বিশ্বাস করি অনেক দালালের ভিড়েও এখন। এই ছিল প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিও। মূলত 4টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম। আশা করি 4টি ভিডিও মনোযোগ সহকারে আপনারা দেখেছেন এবং তাদের কথাগুলো শুনেছেন। এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আজকের ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।
পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেলে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় দিচ্ছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।